হ্যালো। আমি যে টপিকটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফুড প্রসেসিং। ফুড প্রসেসিং আমরা কেন করি? যাতে খাবারটা নষ্ট না হয়ে যায়। দ্যাট মিনস স্পয়েলেজ অফ ফুড যাতে না হয়। স্পয়েলেজ অফ ফুড কাকে বলা হচ্ছে? Spoilage of food refers to the alteration of food which undergo some physiological, chemical, or biological changes which renders inedible or hazardous to eat. তার মানে খাবারের মধ্যে যদি কোনো রকমের ফিজিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল চেঞ্জেস হয়, যেটার কারণে খাওয়ার অযোগ্য হয়ে যায় এবং সেটা খেলে কোনো শারীরিক সমস্যা হয়, তাকে আমরা ফুড স্পয়েলেজ বলে থাকি। এই ফুড স্পয়েলেজ বিভিন্ন রিজনে হয়ে থাকে। 1 নম্বর কজ হচ্ছে মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য, মোল্ড, ইস্ট, ব্যাকটেরিয়া, এই সমস্ত কিছু গ্রোথের জন্য। সেকেন্ড আসছে হচ্ছে খাবারের মধ্যে কোনো রকমের এনজাইমেটিক রিয়াকশনের জন্য। থার্ড আসছে হচ্ছে খাবারের মধ্যে কোনো রকম অ্যাটমসফেরিক অক্সিজেনের মধ্যে অক্সিডেটিভ র্যান্সিডিটি যাতে হয়, সেই কারণে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। পেস্টের জন্য বা বিভিন্ন রকমের পোকামাকড়ের জন্য খাবার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, সেই খাওয়াটা খাওয়ার অযোগ্য তাদের নোংরা জিনিসের জন্য। এছাড়াও আর কি আছে? এছাড়াও ময়েশ্চার আছে, হিট আছে, টেম্পারেচার আছে, এবং খাবারটার কত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, শেলফ লাইফটা আর কি, সেই জিনিসগুলো আছে। এবার ফুড প্রসেসিংয়ে রিজন কি? ফুড প্রসেসিং মানে এবার এইমস, কেন আমরা ফুড প্রসেসিং করব? 1 নম্বর আসছে হচ্ছে খাবারটাকে যাতে নষ্ট না হয়ে যায় এবং খাবারের নিউট্রিটিভ ভ্যালুটা যাতে এনহ্যান্স থাকে, সেইটাকে ভরপুর রাখার জন্য আমরা আর কি ফুড প্রসেসিং করি। সেকেন্ড আসছে খাবারের শেলফ লাইফটাকে বাড়ানোর জন্য ফুড প্রসেসিং করে থাকি। থার্ড আসছে হচ্ছে খাবারের কোয়ালিটিটা এনহ্যান্স করার জন্য। ফোর্থ আসছে মাইক্রোবিয়াল গ্রোথটাকে আটকাবার জন্য। তারপরে আসছে খাবারটা যাতে ইজিলি স্টোরেজ, ট্রান্সপোর্টেশন এবং যাতে ডিস্ট্রিবিউশনটা বেটার হয়, সেই কারণে আমরা ফুড প্রিজার্ভেশন করে থাকি। এবং লাস্ট আসছে কি, যে ফুড ইন্ডাস্ট্রিটাকে ঘিরে অনেকের এক্সট্রা ইনকাম হচ্ছে, অনেকের এমপ্লয়মেন্ট হচ্ছে, সেই জিনিসটার জন্য আমরা এই ফুড ইন্ডাস্ট্রিটাতে ফুড প্রিজার্ভেশন প্রসেসটা করে থাকি। এবার হচ্ছে প্রিন্সিপাল অফ ফুড প্রিজার্ভেশন। প্রিন্সিপাল অফ ফুড প্রিজার্ভেশনে আমরা ফার্স্টেই আসছি হচ্ছে মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে প্রিভেন্ট করার জন্য। এই জন্য আমরা কী করছি, যাতে মাইক্রো অর্গানিজমের গ্রোথটা একটু ডিলে হয় সেই জিনিসটা দেখব, যাতে মাইক্রো অর্গানিজমের গ্রোথটা হয়ে থাকে, তারপরেও যদি সেটাকে রিমুভ করা যায় ফিল্টারেশন প্রসেসের থ্রু, সেইটা একটা ব্যাপার আছে। তারপরে আসছে কি, যা মাইক্রো অর্গানিজমের গ্রোথটা যাতে একটু স্লো হয়, সেই কারণে ড্রাইং বা অন্যান্য বিভিন্ন রকমের প্রসেসের মাধ্যমে আর কি মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে একটু স্লো ডাউন করার চেষ্টা করা হবে। তারপরে আসছে কি, যাতে মাইক্রো অর্গানিজম গ্রোথটা যদি হয়েও থাকে, তাহলে বিভিন্ন রকমের হিট ট্রিটমেন্টের থ্রু এই গ্রোথটা যাতে একটু কমানো যায়। এবার আসছে এবার আসছে হচ্ছে সেলফ ডিকম্পোজিশন, মানে হচ্ছে শেলফ লাইফটাকে বাড়ানোর জন্য। সেলফ ডিকম্পোজিশনটা কি? এনজাইমেটিক রিয়াকশনের জন্য খাবারটা ইজিলি নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জিনিসটা যাতে না হয় সেই জায়গাটা দেখতে হবে। তারপরে অক্সিডেটিভ র্যান্সিডিটি হলে অনেক সময় খাবার নষ্ট হয়ে যেতে পারে। অক্সিডেটিভ র্যান্সিডিটি হচ্ছে খাবারের মধ্যে যে এনজাইমগুলো থাকে, অনেক এনজাইম আমাদের এয়ারে অক্সিজেনের কন্ট্যাক্টে এসে সেটার মধ্যে বিভিন্ন ব্রাউন কালার হয়ে যেতে থাকে খাওয়ার ওই সারফেসটা, ওই স্কিনটা, এবং এটাকে অক্সিডেটিভ র্যান্সিডিটি বলা হয়। আর একটা জিনিস লাস্টে হচ্ছে খাওয়াটা যাতে বিভিন্ন রকমের ইনসেক্টসের থ্রু নষ্ট না হয়, সেই জন্য আমরা এই ফুড প্রিজার্ভেশনটা করে থাকি। এবার ফুড প্রিজার্ভেশনে কিছু আর কি বলবো, ট্র্যাডিশনাল টেকনিক্স আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাসেপসিস। আমরা অনেক সময় মেনলি সিরিয়াল যেগুলো আর কি একদম গ্রাউন্ড লেভেল থেকে তোলা হয়, সেইগুলো যাতে খুব মাইক্রো অর্গানিজম, সেগুলো পিল করার পর, সেগুলো ওয়াশ করার পর তার মধ্যে যাতে মাইক্রোবিয়াল গ্রোথটা না হয়, সেই জিনিসটাকে দেখার জন্য আর কি ওটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রিজার্ভ করা হয়, এবং কী করা হয় যাতে ওটার স্যানিটেশনটা, ওটার ক্লিননেসটা বজায় থাকে, সেই জিনিসটা দেখা হয়। এই জিনিসটা হচ্ছে অ্যাসেপসিস, ঠিক আছে। এর পরের মেথডটা হচ্ছে ড্রাইং মেথড।
ড্রাইং মেথড হচ্ছে আমার দু রকমের হয়। এক নাম্বার হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল ড্রাইং মেথড। ন্যাচারাল ড্রাইং মেথডের মধ্যে আসছে হচ্ছে সান ড্রাইং মেথড, ঠিক আছে। এটা কিছুই না, এটা হচ্ছে খোলা আকাশে সূর্যে মানে খোলা আকাশের নিচে সান রেতে খাবারটাকে শুকানো হয়। আরেকটা আসছে হচ্ছে আর্টিফিশিয়াল বা কমার্শিয়াল ড্রাইং মেথড। আর্টিফিশিয়াল বা কমার্শিয়াল ড্রাইং মেথডের ক্ষেত্রে কী করা হচ্ছে না, এটাকে এক্সট্রা মানে আর্টিফিশিয়াল হিট দিয়ে এবং একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এয়ারটাকে প্রচণ্ডভাবে ফোর্সফুলি পাস করিয়ে এই ড্রাইং প্রসেসটা করা হয়। এবার আসছে সল্টিং কি? সল্টিং হচ্ছে অনেক সময় খাবারকে সল্টিং প্রসেসের ক্ষেত্রে কি হয়, অনেক সময় খাবার আর কি এক্সেসিভ হাই সল্ট কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে রাখা হয় যাতে মাইক্রো অর্গানিজমের গ্রোথটা না হয়। এটা জেনারেলি আমাদের ফ্লেশ ফুড মানে মাছ বা মাংস মানে ফ্লেশ ফুডসের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়। নেক্সট প্রিজার্ভেশন প্রসেস আসছে হচ্ছে সুগারিংটা কি? হাই কনসেন্ট্রেটেড সুগার সিরাপের মধ্যে খাবারটাকে আর কি প্রিজার্ভ করা হয়। এক্ষেত্রে খাবারের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট বা এনজাইমেটিক চেঞ্জেসগুলো হয় না, কারণ ওগুলো বাইরের কিছুর সাথে অসমোটিক প্রেশারটা বেড়ে যায় অবভিয়াসলি, এবং সুগার কনসেন্ট্রেশনটা আর কি মেনলি করা হয় ফ্রুটস বা এই জাতীয় সুইট প্রোডাক্টের ক্ষেত্রে। এবার আসছে হচ্ছে পিকলিং হচ্ছে অ্যাসিডের থ্রু আর কি প্রিজার্ভ করা হচ্ছে আমাদের কোনো খাবার যা অনেক দিন ধরে খাওয়া যেতে পারে। পিকলিংয়ে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার এর থ্রু বিভিন্ন রকমের খাবার আর কি আমরা করতে মানে এগুলো ভেজিটেবলসও করতে পারি। আমরা ফ্রুটসের ক্ষেত্রেও এই পিকলিং মেথডটা ইউজ করা যেতে পারে। ফার্মেন্টেশন হচ্ছে অনেক খাবারকে দিনের পর দিন আস্তে আস্তে পচিয়ে তার নিউট্রিটিভ কোয়ালিটিটাকে এনহ্যান্স করে তার মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথ করিয়ে দিয়ে সেই খাবারটাকে আলটিমেটলি অনেক দিন ধরে যাতে প্রিজার্ভ করা যেতে পারে, সেইটা হচ্ছে ফার্মেন্টেশন প্রসেসের পর আসছে হচ্ছে চিজ মেকিং আমাদের একটা প্রসেস যেখানে আর কি ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে করা হয় চিজ মেকিংটা করে, যাতে অনেক দিন ধরে খাবারটা খাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে কোল্ড প্রিজার্ভেশন 3 রকমের হয়। একটা হচ্ছে সেলুলার প্রিজার্ভেশন, যার টেম্পারেচার থাকে হচ্ছে 15 ডিগ্রি অ্যাবভ থাকে 15 ডিগ্রি। তারপরে আসছে হচ্ছে রেফ্রিজারেটর প্রিজার্ভেশন, যেখানে থাকছে হচ্ছে টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আসছে হচ্ছে ফ্রিজিংয়ে -15 ডিগ্রি টু -40 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার থাকে। এই এক্সেসিভ কোল্ড স্টেটে আর কি এই এক্সেসিভ মানে এত কম টেম্পারেচারে এত ঠান্ডার মধ্যে অনেক ব্যাকটেরিয়া মানে বেশি গ্রো করতে পারে না, তো সেক্ষেত্রে এটাও একটা কোল্ড প্রিজার্ভেশনের একটা প্রসেস। হিট প্রিজার্ভেশনের মধ্যে 3 রকমের আছে। একটা হচ্ছে পাস্তুরাইজেশন, যেখানে টেম্পারেচার 100-এর নিচে থাকে। পাস্তুরাইজেশন আমরা জেনারেলি মিল্ক বা জুস এই জাতীয় বা অ্যালকোহল প্রোডাক্ট এই জাতীয় জিনিসগুলোকে আর কি প্রিজার্ভ করার জন্য করে থাকি। একটা হচ্ছে বয়লিং, এরপর আসছে বয়লিংয়ের ক্ষেত্রে টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস থাকে। এরপর আসছে ক্যানিংয়ের ক্ষেত্রে টেম্পারেচারটা 100-এর ওপরে থাকে, এবং ক্যানিংটা আমাদের কোনো সিল জার বা এরকম জাতীয় সিল জারের মধ্যে করা হয় যাতে মাইক্রো অর্গানিজমটা একদম ভালোভাবে আর কি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কার্বনেশন হচ্ছে কার্বোনেটেড ওয়াটার ইজ দ্য ওয়াটার ইন হুইচ কার্বন ডাই অক্সাইড গ্যাস হ্যাজ বিন ডিজলভড আন্ডার প্রেশার। তাহলে কার্বোনেটেড ওয়াটারটা কি না, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে প্রেশার দিয়ে এটাকে রাখা হচ্ছে। অনেক কার্বোনেটেড বেভারেজ আমরা বিভিন্ন রকম ফ্রুট জুস বা সফট ড্রিঙ্কস বা এই বিভিন্ন রকমের কার্বোনেটেড বেভারেজের ক্ষেত্রে এই প্যাকেজিং প্রসেসটা বা এই ফুড প্রিজার্ভেশন প্রসেসটা ইউজ করা হয়। ইউজ অফ ফুড অ্যাডিটিভস হচ্ছে এক্ষেত্রে আর্টিফিশিয়াল ফুড অ্যাডিটিভসগুলোকে আমরা ইন্টেনশনালি খাবারের মধ্যে অ্যাড করি, যেটা করে আমরা খাবারের কোয়ালিটিটাকে এনহ্যান্স করি, খাবারের আর কি অ্যাপিয়ারেন্সটাকে, নিউট্রিটিভ ভ্যালুটাকে, টেক্সচারটাকে বেটার করি, এবং যাতে এর থেকে স্টোরেজটা খুব ভালো হয়। ঠিক আছে, ফুড ইরেডিয়েশন আছে। এরপর আছে ফুড ইরেডিয়েশন কি?
ফুড ইরেডিয়েশনে হচ্ছে আমরা গামা রেকে ইউজ করে এটাকে খাবারের মধ্যে দিয়ে খুব ফাস্ট পাস করানো হয়, যার থ্রু আমরা ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ইনসেক্টস এবং কিছু কিছু ক্ষেত্রে খাবারের যে তাড়াতাড়ি পেকে যাওয়ার ব্যাপারটা, ফুড রিপেয়ারিং, এটাকেও স্লো ডাউন করা যেতে পারে। থ্যাংক ইউ।